রোল। নমস্কার, আমি সহেলি চক্রবর্তী এই মুহূর্তে রয়েছি এবং নজরে বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, মানুষের চোখে নানান ধরনের সমস্যা থাকে, সেই জায়গা থেকে কি করবেন বা অনেক সময় ছানি, গ্লোকোমা সহ আরো নানান ধরনের চোখের সমস্যা দেখা যায়। সেক্ষেত্রে কি করবেন, কোথায় যাবেন, কিভাবেই বা ট্রিটমেন্ট করবেন, সবকিছু নিয়ে আজকের এই আলোচনা। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ব্যারাকপুর দিশা এবং বারাসাতের ডক্টর অভিজিৎ পাল। আমি সরাসরি তার সঙ্গে আলাপচারিতায় যাব এবং যে কথা না বললি নয়, তিনি কিন্তু ক্যাটারাক্ট মেডিকেল রেটিনা এবং গ্লুকোমা স্পেশালিস্ট। আমি সরাসরি ডাক্তারবাবু আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা করব, একটা মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের ছানি হয়, এটা একটা আগে প্রচলিত ছিল, কিন্তু এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছানির কোনো বয়স দেখা যাচ্ছে না এবং ছানি আসছে, এটা অনেক মানুষ বুঝেও উঠতে পারে না যে ছানি পড়েছে তার চোখে। কিভাবে বুঝবে যে ছানি পড়েছে? প্রথমেই ধন্যবাদ নজরে বাংলাকে। এই ধরনের প্রোগ্রামসগুলো হেলথ অ্যাওয়ারনেসের জন্য করা, তো এগুলোতে সবার অ্যাওয়ারনেস বাড়ে এবং বাড়লে কি হয়, আমরা যে কোনো রোগকে আর্লি ডিটেকশন করতে পারি এবং ট্রিটমেন্ট করা সহজে। এবার আমি আসছি আপনার প্রশ্নের উত্তরে। সেটা হচ্ছে ছানি, দ্যাট মিনস ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট সাধারণত আমরা দেখি একটা সার্টেন এজের পরে হয়, এটা সেনাইল চেঞ্জ বলি, বয়সজনিত চেঞ্জ, সাধারণত 60, 65, 70 পরে। যেটা আপনি বললেন সেটা হচ্ছে আর্লি এজেও হতে পারে, যেসব কারণ লাইক কোনো ট্রমা হলে, মানে কোনো আঘাত হলে, বা ফ্যামিলিতে হিস্ট্রি আছে ক্যাটারেক্ট হয়েছে, সেসব ক্ষেত্রে আর্লি অনসেটও হতে পারে। তো লক্ষণগুলো আমরা কীভাবে বুঝবো? প্রথম লক্ষণ হচ্ছে স্বাভাবিক, যেটা আমরা আমাদের দেখতে পাওয়া উচিত দূরে বা কাছে, সেটাই প্রথমে ব্যাহত হয়। দূরে জিনিসগুলোর ক্ল্যারিটি কমে যায়, কাছেও আস্তে আস্তে অসুবিধা হতে থাকে। তবে প্রথমে দূরের দৃষ্টি সমস্যা প্রথমে শুরু হয়। অনেক সময় দেখা যায় কিছু ক্যাটারেক্ট আছে, লাইক নিউক্লিয়ার স্ক্লেরোসিস ক্যাটারেক্ট, তাতে অদ্ভুত ব্যাপার হয়। কীরকম ব্যাপার? সেটা হচ্ছে দূরে আবছা হয়, কিন্তু অদ্ভুতভাবে একজন বয়স্ক লোক যেটা আগে চশমা দিয়ে পড়তে হতো, সেটা চশমা ছাড়াই পড়তে পারে। এটাকে বলে আমরা সেকেন্ড সাইট বলি। মানে তাহলে একটা মিসলিডিং হচ্ছে, বয়স হচ্ছে, দূরে জিনিস আবছা হচ্ছে, কিন্তু কাছে পড়তে পারছে। তো এইটা একটা পয়েন্ট যে আমার যদি এরকম হয় তাহলে এটা ছানি হওয়ার সম্ভাবনা আছে। তারপর আরেকটা জিনিস হয় হচ্ছে, ধরুন আলোতে, অল্প আলো যেটা সহ্য করা যেত, আলোটা সহ্য করা যায় না, বাইরে গেলে রোদের মধ্যে কষ্ট হয়, বা অন্ধকারে যদি আলো পড়ে মনে হয় যেন চোখ মানে ঝলসে যাচ্ছে আলোটা। তারপর অনেকে কমপ্লেন করে, ধরুন কোনো একটা অবজেক্ট লাইক আকাশের চাঁদ বা তারা ডবল বা ট্রিপল এরকম দেখা যায়। এইগুলোই মাল্টিপল প্রবলেমস হয় না। তবে একটা জিনিস, মানে প্রচলিত একটা ধারণা আছে আমাদের, অনেক পেশেন্ট আমার কাছে আসে জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, ছানি অপারেশন কি ছানি পেকে গেলেই করা ভালো? সেটাই তো চারদিকে শুনতে পাই। তো এই ব্যাপারে আমার যেটা বলার সেটা হচ্ছে যে ছানি যদি আমরা পেকে যেতে দিই, তাহলে কিন্তু কিছু কমপ্লিকেশন চলে আসে। কীরকম? ছানি যত শক্ত হবে তত মানে যেই জায়গাটা আমাদের লেন্স থাকে সেই জায়গাটা স্পেসটা কমতে থাকে, তাতে কি হয়, প্রেশার বাড়ে, এক ধরনের গ্লোকোমা তৈরি হয় এবং যেটা চোখের নার্ভ ড্যামেজ করবে। বা ছানি পেকে গিয়ে মেটেরিয়ালসগুলো বেরিয়ে গিয়ে এক ধরনের চোখে রিয়াকশন করে, যেটাকে আমরা বলি ফ্লেকোলাইটিক গ্লোকোমা। এই জিনিসগুলো খুব সিরিয়াস কন্ডিশন। এগুলো যদি হয়ে যায় তখন কিন্তু সার্জারি করেও দৃষ্টি খুব ভালো ফেরানো যায় না। তাছাড়া একটা ছানি যখন শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন সার্জারি করতে গিয়েও নানা রকম কমপ্লিকেশন হয়। তো ছানি অপারেশনের মানে অ্যাকচুয়াল টাইম হচ্ছে যখন একজন পেশেন্টের যখন দৃষ্টিটা মানে দেখতে ওনার অসুবিধা হচ্ছে, ওনার দৈনন্দিন কাজ করতে অসুবিধা হচ্ছে, যেটা আগে উনি পারতেন সেটা পারছেন না, আলোতে দেখতে অসুবিধা হচ্ছে, মাল্টিপল দেখতে পাচ্ছেন কোনো অবজেক্টকে, দূরে আবছা হচ্ছে, এটাই সময় অপারেশন করার। আর অবশ্যই যদি সেরকম কোনো সমস্যা কেউ ফিল করে থাকেন, অবশ্যই ডক্টর দেখাবেন যে অ্যাকচুয়ালি কি আছে, অ্যাকচুয়ালি কি জানি না অন্য কোনো ডিজিজ আছে। আর একটা বিষয় দেখবো, আপনি যেটা অবশ্যই বললেন যে চোখের মধ্যে মানে যখন ছানি থাকছে, এই যে মানে একটা নেগলিজেন্সি থাকে যে ওটি করাবো, আজ ভাবছি কাল ভাবছি, করতে করতে ছানি চোখের মধ্যে বাস্ট করে যায়, অনেক সময় আমরা দেখি। সেই জায়গা থেকে কি কোনোভাবে দৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা থাকে? যেটা আমি আমার আলোচনায় একটু আগে বলেছি যে হ্যাঁ, সম্ভাবনা আছে। এই যে আমি দুটো শব্দ উচ্চারণ করেছি, খুব সিরিয়াস কন্ডিশন, ফেকোমরফিক গ্লোকোমা, ফেকোলাইটিক গ্লোকোমা, এগুলো ছানি শক্ত হয়ে যায়, তার সম্ভাবনা বেড়ে যায়। গ্লোকোমা যদি হয়ে যায় তাতে প্রেশার, উচ্চ প্রেশার তৈরি হয়, সেটা গিয়ে চোখের নার্ভ ড্যামেজ করে, তখন সার্জারি তো করতেই হয়, কারণ প্রচন্ড ব্যথা হয়।
কিন্তু সার্জারি করার পর দৃষ্টি সেরকম ভাবে আসে না যেটা হয়তো সঠিক সময় অপারেশন করলে সেটা পেতেন। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে ডাক্তারবাবু, যারা ডায়াবেটিক তাদের তো নানান ধরনের সমস্যা থাকে, প্লাস ওটির ক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট বাড়তি সতর্কতা চিকিৎসকরা নেন, ছানির সঙ্গে ডায়াবেটিক কানেক্টেড কিভাবে? খুব ভালোভাবে কানেক্টেড, কারণ ডায়াবেটিস মেলিটাস বেসিক্যালি ডায়াবেটিস মেলিটাস কিন্তু নিজেও একটা রিস্ক ফ্যাক্টর ছানি ত্বরান্বিত করা। আর ছানি অপারেশনের আগে অবশ্যই সুগার কন্ট্রোল থাকতে হবে। কেন? কারণ হচ্ছে ছানি অপারেশনের সময় যে ছোট ছোট পথ তৈরি করা, আমরা ফেকো সার্জারি করি, মডার্নাইজ টেকনিক। এবারে ফেকো সার্জারি করতে গিয়ে যে ছোট ছোট পথ তৈরি করা হয়, যদি সুগার বেশি থাকে পথগুলো হিল করতে দেরি হয়, তাতে ইনফেকশনের চান্স বাড়ে। 1 পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, সুগার যদি বেশি থাকে চোখের রেটিনাতে কিছু রক্তক্ষরণ হয়, এবং রক্তক্ষরণ হয়ে রেটিনার মধ্যে কিছু তরল জমিয়ে দেয়, যার ফলে দৃষ্টি অনেকটাই কমে যায়। তো সে কারণে ক্যাটারাক্ট সার্জারি করার আগে অবশ্যই সুগার কন্ট্রোল করতেই হবে। আপনি যে কোনো ডক্টরের কাছে যান, কখনো আমরা যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড লেভেল বলি সেটা হচ্ছে ভরা পেটে পিপিবিএইচ, যেটা পোস্ট প্যারান্টাল ব্লাড সুগার, সেটা 200 নিচে থাকা খুব ভালো। 200 উপরে থাকলে আগে সুগার কন্ট্রোল করতে হবেই, আদারওয়াইজ অপারেশন করা যাবে না। আপনি যখন বললেন ডায়াবেটিস নিয়ে আমার একটা কথা বলেন, আমাদের এশিয়াতে বিশেষ করে আমাদের ইন্ডিয়া, এই ইস্টার্ন এশিয়া এবং ওভারঅল ওয়ার্ল্ডই বলা যায়, দিনের পর দিন কিন্তু ডায়াবেটিস মেলিটাস বেড়ে চলেছে। এটা হচ্ছে এক ধরনের মেটাবলিক ডিজিজ, সবাই এখন জানেন ব্যাপারটা। বিকজ আমাদের যে লাইফস্টাইল, আমাদের সেডেন্টারি লাইফ, ল্যাক অফ এক্সারসাইজ, ফুড ব্যাড ফুড হ্যাবিট, এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সুগারের প্রবণতা অনেক বেড়ে চলেছে। সুগার যদি থাকে, আমার একটাই জিনিস বলার, সেটা হচ্ছে প্রত্যেক পেশেন্টকে সুগার যদি থাকে বছরে একবার করে রেটিনা চেক আপ করা দরকার। কারণ সুগার থাকলে, আনকন্ট্রোল থাকলে চোখের রেটিনাতে কিন্তু রক্তক্ষরণ, যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম, রক্তক্ষরণের ফলে চোখের রেটিনাতে ফ্লুইড জমে, তাতে কিন্তু দৃষ্টি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। যদি আনকন্ট্রোল থাকে, আনকেয়ার থাকে, এই যেগুলো বললাম সেগুলো হলো কিন্তু ট্রিটমেন্ট হলো না, সেক্ষেত্রে চোখের মধ্যে অনেকটা রক্তক্ষরণ আরও বেড়ে গিয়ে দৃষ্টি একেবারেই চলে যেতে পারে। সুতরাং ডায়াবেটিস যদি কারো ডায়াগনোসিস হয়, অবশ্যই তাদের কিন্তু বছরে একবার করে চোখের ডক্টরের স্ক্রিনিং প্রয়োজন, আদারওয়াইজ দৃষ্টি হারিয়ে যেতে পারে। আমি পরের কোয়েশ্চেনে আসবো ডাক্তারবাবু, যে গ্লুকোমা নিয়ে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, একটা মিথ কাজ করে। গ্লুকোমা রোগটা যদি একটু বলেন যে গ্লুকোমা কিভাবে হয়, মানে কি প্রিকশন সাধারণ মানুষের নেওয়া উচিত? গ্লুকোমা অ্যাকচুয়ালি আমরা আমাদের ভাষায় বলি সাইলেন্ট থিপ। সাইলেন্ট থিপ কেন? চুপি সারেও কিন্তু চুরি করছে। কি চুরি করছে? দৃষ্টি। ব্যাপারটা কি হয়, আমাদের চোখে একটা নার্ভ থাকে, যেটাগুলো আমরা অপটিক নার্ভ, ওটাতে অনেকগুলো নার্ভ ফাইবার লেয়ার থাকে। এবার গ্লুকোমাতে কি হয়, কিছু কারণে নার্ভ ফাইবার লেয়ারগুলো ড্যামেজ হতে থাকে। আর এই ড্যামেজের প্রক্রিয়াটা একটু অন্য ধরনের, সেটা কি ইরিভার্সাল, মানে একবার ড্যামেজ হয়ে গেলে এবার ফিরে আসে না। তো সেই জন্য গ্লুকোমা নিয়ে আমরা খুব কনসার্ন। আলটিমেট হলো চোখের নার্ভের একটা ইরিভার্সিবল লস হচ্ছে। সাধারণত গ্লুকোমা এই জিনিসটি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, একটা জেনেটিক রিলেশন থাকে, আরও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, লাইক কোনো আঘাত হলে, বা কেউ স্টেরয়েড সেবন করছেন, সেটা ট্যাবলেট ফর্মে হতে পারে, ইনহেলার নিতে পারেন, বা স্টেরয়েড ড্রপ নিচ্ছেন, বা অয়েন্টমেন্ট লাগাচ্ছেন স্টেরয়েড ফর্মে। এই যে স্টেরয়েড সেবন লং টার্ম, সেক্ষেত্রেও কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা আছে। গ্লুকোমাতে যেটা আমাদের বলার হয়, আরেকটা ইন্টাইডি আছে, সেটা হচ্ছে ধরুন যাদের হাইট শর্ট, আফটার সার্টেন এজ লাইক 40 ইয়ার্স এর পরে চোখে, যাদের শর্ট হাইট তাদের চোখটাও ছোট হয়, চোখের ভিতরে স্ট্রাকচারগুলো ক্রাউডেড থাকে। তো সার্টেন এজের পরে লাইক আফটার 40s তখন একটা ক্রাউডিং হওয়ার জন্য অ্যাঙ্গেল ক্লোজার নামে একটা গ্লুকোমা হয়। তো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আমি কি বললাম? আমি বললাম ফ্যামিলি হিস্ট্রি, তারপর বললাম আঘাত, তারপর বললাম ক্রনিক স্টেরয়েড সেবন, তারপর বললাম যদি শর্ট স্টেচারের লোকজন হয় আফটার সার্টেন এজ 40 ইয়ার্সের পরে। তো এইগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো আমাদের যেহেতু গ্লুকোমাতে ইরিভার্সিবল ড্যামেজ হয়, আমাদের টার্গেট থাকে এটাই যে যদি কোনো ক্লু পাওয়া যায় তাকে আর্লি ডিটেক্ট করবো। এই যে প্রোগ্রেশনটা হয়ে চলেছে, তাকে ড্রপের মাধ্যমে প্রোগ্রেশনকে অ্যারেস্ট করতে হবে, না হলে এটা বেড়ে গেলে আমি তো আর ফিরে পাবো না। সেই জন্য অলওয়েজ ফ্যামিলিতে যদি কারো গ্লুকোমা ডায়াগনোস থাকে আফটার সার্টেন এজ লাইক আফটার 40, অবশ্যই বাড়ির প্রত্যেকের জন্য ওই একইভাবে বছরে একবার করে চোখের ডক্টরকে দেখায়। এবার ডক্টরকে দেখানোর পর উনি যদি স্পেসিং বাড়ে সেটা ওনার ব্যাপার, একটা স্ক্রিনিং করা দরকার, কারণ গ্লুকোমাতে নার্ভ ড্যামেজ হলে এটা ফিরে পাওয়া যাবে না।
তবু অনেক সময় আমরা দেখতে পাই যে চোখের যে ফ্লুইড যেটা থাকছে সেটা শুকিয়ে যায় এবং সেই ফ্লুইডটা শুকিয়ে যাওয়ার ফলে একটা দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ে, পাওয়ারের একটা সমস্যা হয়। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আপনি একদম দ্য বার্নিং টপিকস অফ মানে মডার্ন এরা, সেটা হচ্ছে ড্রাই আই। আপনি যেটা বলছেন সেটা ড্রাই আই বেসিক্যালি আমাদের কিছু অভ্যাসের কারণে, বদ অভ্যাসই বলতে পারি। মোস্ট বদ অভ্যাস হচ্ছে স্ক্রিন টাইম। সবার কিন্তু স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট সবাই। কেউ কাজের জন্য করছে, কেউ বিনোদনের জন্য করছে। বেসিক্যালি কি হয়, আর সার্টেন এজ, একটা সার্টেন এজের পরে লাইক 50-60s এর পরে এমনিতেও ড্রাই আই হয়। আমি আর্লি অনসেট ড্রাই আইয়ের কথা বলছি। অ্যাডাল্ট অনসেট ড্রাই আই ইটস ন্যাচারাল প্রসেস। আর্লি অনসেট ড্রাই আই যে স্ক্রিন টাইমের জন্য কি হয়, আমাদের ব্লিঙ্কিং রেট, চোখের যে ব্লিঙ্কিং রেট কমে যায় এবং যতটুকু ব্লিঙ্কিং হয় সেটা ইনকমপ্লিট হয়। ইনকমপ্লিট হওয়ার জন্য অল টাইম অকুলার সারফেস ওপেন থাকে। ওপেন হওয়ার জন্য ইভাপোরেশনের জন্য ড্রাইনেস তৈরি হয়। আমি প্রায় দেখি কম্পিউটার প্রফেশনালস চোখ একদম স্ট্রাকচারালি নর্মাল, বাট এসে বলছেন আমার অস্বস্তি হচ্ছে, আমি কাজ করতে পারছি না, বার্নিং হচ্ছে এবং আমার ব্লাডি দৃষ্টি হয়ে যাচ্ছে। আরও ইন্টারেস্টিং থিং হচ্ছে এই জিনিসটা এখন বাচ্চাদের ক্ষেত্রে এসে যাচ্ছে বিকজ অফ এক্সেসিভ স্ক্রিন টাইম। বাবা মা ব্যস্ত, বাচ্চাকে শান্ত করার জন্য দিয়ে দিচ্ছেন মোবাইল হাতে, এবং তার জন্য অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য বাচ্চাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে ড্রাই আই প্রতিটা স্তরে কিন্তু এফেক্ট পড়ে যাচ্ছে, চিলড্রেন, অ্যাডাল্ট এবং এজেড পার্সন। তো যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের স্ক্রিন টাইম কমাতেই হবে। আর কিছু করণীয় হচ্ছে আমাদের ব্লিঙ্কিং রেট, আমাদের নিজে সজাগভাবে ব্লিঙ্কিং রেট কিন্তু বাড়াতে হবে। লাইক আমরা এই যে ব্লিঙ্ক রেট আমরা হয়তো বাড়াতে নাও পারি, কিন্তু যে ব্লিঙ্কটা হচ্ছে আমাদের সেটা না কমপ্লিট হয়। এই যে আমি করে দেখাচ্ছি, এই আমি স্ক্রিন টাইম করছি, আমার কিন্তু ব্লিঙ্ক হচ্ছে না। আমি যদি এইটা যদি অভ্যাস করি এটা কিন্তু উপকার হবে। আর ক্রনিক আমি যদি কন্টিনিউয়াস এসিতে থাকি সেটাও ক্ষতিকর। গরম এসিতে থাকতেই হবে, কিন্তু এসি কি হয়, আমাদের যে হিউমিড এনভায়রনমেন্টটাকে ড্রাই করে দেয়। সে একই জিনিস চোখের ক্ষেত্রে হয়। তো সেই জন্য এসিতে থাকলেও যেটা করতে হবে, যদি ব্রেক পাওয়া যায় 1 ঘন্টা 2 ঘন্টা করে চোখে জলে ঝাপটা দিতে হবে। আর যদি সম্ভব হয় ওয়েদার ভালো থাকে এসিতে একটু কম থাকা, আর কন্টিনিউয়াস এসি চাইলে না ঘুমানো। যদি পসিবল হয় একদম কম মানে টেম্পারেচার একটু বাড়িয়ে মাঝে মধ্যে চোখের জলের ঝাপটা দিয়ে। আর স্ক্রিন টাইম, মোবাইল, এনি বিনোদন রিকোয়েস্ট করবো নট এট মোবাইল। প্রয়োজন মোবাইল ঠিক আছে, কারণ মোবাইল আমাদের প্রয়োজনীয় জিনিস, বাট রিক্রিয়েশন শুড বি অ্যাট টিভি। আর বাইরে যান, প্রকৃতি দেখুন, এটা থেকে যত বিরত থাকা যায়। একদমই। কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মায়েদের একটা প্রশ্ন থাকে ডাক্তারবাবুদের কাছে কি, যে ডাক্তারবাবু কতক্ষণ মোবাইল দেখলে চোখ মানে ক্ষতিগ্রস্ত হবে না, যে পার্টিকুলার একটা টাইম পিরিয়ডের কথা বাবা মা বলেন, সেক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করবেন? অ্যাকচুয়ালি এরকম কোনো ফিক্সড টাইম নেই যে এতটুকু দেখলে ক্ষতি হবে না। ক্ষতি যা হওয়ার সেটা 5-10 মিনিটসও হতে পারে, বাট ফলো দ্য থিংস লাইক প্রপার ব্লিঙ্কিং, মাঝে মধ্যে জলে ঝাপটা দিন। দেখুন এখন কমিউনিকেশনের যুগ, হোয়াটসঅ্যাপ, নিউজ সব মোবাইলে আছে, একটু তো দেখতেই হবে। দেখা বারণ নেই, বাট নট মোর দেন 30 মিনিটস, বা একটু গ্যাপ নিয়ে করুন। ধরুন আপনি 20-30 মিনিটস দেখলেন, একটু দূরের দিকে তাকালেন 1-2 মিনিটসের জন্য, একটু নেচার দেখুন, দূরে দেখুন। কনস্ট্যান্ট যদি আমরা কাছে দেখি এবং ব্লিঙ্কিং যদি প্রপার না হয়, আমাদের কিন্তু ড্রাই আই একদম আর্লি এজ থেকেই ধরে যাবে এবং সেটা পরবর্তী থেকেই ক্ষতি করতে পারে। ডাক্তারবাবু আরও একটা বিষয় একটু কথা বলবো, যে বর্তমানে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ার যুগ, রিলস হচ্ছে, বিভিন্ন রকমের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটাররা তারা আপলোড করছে এবং র্যান্ডমলি সেখানে দেখা যায় যে তারা লেন্সের ব্যবহার করছেন, কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার করছেন তাদের চোখের মণির রং পরিবর্তনের জন্য। কখনো সবুজ মণি, কখনো নীল, কখনো লাল, বা বিভিন্ন কালারের ইয়ে হচ্ছে। সবসময় যে তারা একটা মানে প্রপার লেন্স, একটা ভালো লেন্স কিনে কন্ট্যাক্ট লেন্স পরে তারা যে শুট করছেন এমনটা না। র্যান্ডমলি যখন জিনিসটা ছড়াচ্ছে, এটা থেকেও তো চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং কিছু জায়গায় দেখা যায় যে সোশ্যাল মিডিয়ায় তারা লেন্স পরে ভিডিও করতে গিয়ে লেন্স পরার পর চোখ থেকে ক্রমাগত জল পড়ছে, সেটাও তারা বলছেন। এটা কতটা ক্ষতিকর? অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট লেন্স মানে এটার অনেক কিছু নিয়ম কারণ আছে। কন্ট্যাক্ট লেন্স চাইলেই যে পরা উচিত নয়, এটা ডক্টরের পরামর্শ নিয়ে করা উচিত, কারণ কন্ট্যাক্ট লেন্স ট্রায়াল করতে হয়, ফিটিংস কেমন, আদৌ ওনার লাগবে কিনা, কোন পাওয়ারের লাগবে। কসমেটিক ইস্যুতে অনেকেই পড়েন, তবে কন্ট্যাক্ট লেন্স কিন্তু যদি পড়তেই হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন, এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে হাইজিন, হ্যান্ড হাইজিন ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে লেন্সটাকে রাখা হচ্ছে প্রপার সলিউশনে রাখা হচ্ছে কিনা, কারণ আমরা দেখেছি এরকম কন্ট্যাক্ট লেন্স পড়তে গিয়ে কর্নিয়াল আলসারও হয়েছে,
এবং আলসার থেকে আরো ক্ষতিগ্রস্ত, মানে কর্নিয়ার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে, এমন দেখা গেছে কর্নিয়াল ট্রান্সপ্লান্টও করতে হয়েছে। আমি রেয়ার কজ বলছি। তো একটা ছোট মিস্টেকের জন্য আমাদের একটা বড় ক্ষতি হচ্ছে। সুতরাং আমার মনে হয় যারা করছেন এই জিনিসটা করতে পারেন, বাট টেক অ্যাডভাইস ফ্রম ইউর ডক্টর। একদম লাস্ট প্রশ্ন করবো, প্রচন্ড গরম, সেই গরমের একটা তীব্র হলকানি চোখেও লাগছে, বিশেষত যারা বিভিন্ন ধরনের চোখের সমস্যায় ভুগছেন, লাইক গ্লোকোমা, ছানি সহ আরো নানান ধরনের, দেখা যায় যে তারা বেশিক্ষণ রোদে থাকলে তাদের চোখ লাল হয়ে যাচ্ছে বা তাকাতে পারছে না রৌদ্রের দিকে, সেই জায়গা থেকে কি কি প্রিকশন? এই যে জিনিসটা যদি হয়, তার মানে এটা একটা ইঙ্গিত করে ওনার হয়তো ড্রাই আই আছে বা অন্য কিছু ব্যাপার। অবশ্যই ডক্টরের কাছে দেখাবেন। এরকম যদি হয়, ইমিডিয়েট রিলিফের জন্য যেটা করতে হবে, পরিষ্কার জলে স্প্ল্যাশ করতে পারে, এটাই। আর আলাদা কিছু নেই, কারণ নিজে থেকে ড্রপ না দেওয়াই ভালো। ডক্টরকে অবশ্যই দেখাতে হবে। যেটা করতে হবে, এই ধরনের এনভায়রনমেন্ট যেখানে ওনার অসুবিধা হচ্ছে, ট্রাই টু অ্যাভয়েড। আর যদি এক্সপোজ হয়েও যান, জলে ঝাঁপটা দিন, আর অবশ্যই ডক্টর দেখান। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডাক্তারবাবুর সঙ্গে, এবং চোখ কিন্তু মানুষের বলা যেতে পারে একটা মানে এমন একটা সম্পদ, যার দৃষ্টি যদি একবার চলে যায় সেটা ফেরানো কিন্তু একদম অসম্ভব ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চোখের স্বাস্থ্যের প্রতি বাড়তি সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি, এবং ডাক্তারবাবু যে সমস্ত পয়েন্টগুলি বললেন অত্যন্ত দূরে দূরে বললেন, এবং কিভাবে করবেন সেটাও তার প্রসেসও কিন্তু তিনি দেখিয়ে দিলেন। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নজরে বাংলা।